নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। করোনা আবহে পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে, ক্লাব বারোয়ারিগুলিকে মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে, অথচ যাদের হাতে তৈরি প্রতিমায় পুজো অনুষ্ঠিত হবে সেই মৃৎশিল্পীদের সরকারি তরফে কোনো সাহায্য নেই। এ ব্যাপারে আগে প্রশাসনকে জানিয়েও কোনো ফল না মেলায় অবশেষে রাস্তায় নামলেন সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি, যাদের মধ্যে একটা বড় অংশই মৃৎশিল্পী। গত 7 মাস ধরে তাদের সেই অর্থে কোনো কাজ নেই সরকারি কোনো অনুদান। ফলে নিদারুণ সংকটে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পী বা কুম্ভকার সম্প্রদায়ের মানুষরা। তাই আজ নদিয়া জেলা অনুন্নত কুম্ভকার সমিতির ডাকে ফুলিয়া বাসস্ট্যান্ডে এক অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। সেখানে জেলার বিভিন্ন অঞ্চলের কুম্ভকার সম্প্রদায়ের মানুষরা যোগ দেন। রীতিমতো মঞ্চ বানিয়ে সেখানে দুর্গা প্রতিমা নিয়ে এসে তারা বিক্ষোভ সংগঠিত করেন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তন্তুজীবী সম্প্রদায়ের জন্য পরিচয়পত্র দেওয়া হচ্ছে, মৎস্যজীবীদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে, কৃষকদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তারা সুযোগ সুবিধাও পাচ্ছেন, কিন্তু কুম্ভকার সম্প্রদায়ের জন্য কোনো পরিচয়পত্র নেই, ফলে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে কুম্ভকার সম্প্রদায়ের মানুষদের বয়স হয়ে গেলে কর্মক্ষমতা হারালেও বয়স্ক ভাতা নেই বলে অভিযোগ করা হয়। তারা দাবি তোলেন কুম্ভকার সম্প্রদায়ের মানুষদের জন্য পরিচয়পত্র এবং বয়স্ক ভাতার ব্যবস্থা করা হোক এবং এই করোনা আবহে সরকার তাদের কথা সহৃদয়তার সঙ্গে চিন্তা করুক। সমস্ত ক্লাবগুলো ভাতা পাচ্ছে, আমাদের এই কুম্ভকার ভাইরা কোনো সহযোগিতা বা ভাতা কিছুই পাচ্ছে না। আমাদের এই যে মাটির যে ঠাকুর বানাচ্ছে, প্রতিমা বানাচ্ছে, সেগুলো বিক্রি, আর আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। সরকার থেকে কোনো সহযোগিতা বা ভাতা কিছুই আমরা পাচ্ছি না। এর জন্য আমরা পুরোহিতরা পাচ্ছে, কিন্তু এর জন্যে আমরা এমপি, এমএলএ, এসডিও, বিডিও সকলের কাছেই যাওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাইনি। তার জন্য আজকে এই বিক্ষোভ। মমতা ব্যানার্জি যে পরিকল্পনা করেছেন, দেখুন আজকে যারা তন্তুজীবী সম্প্রদায় আছে, হ্যান্ডলুমের কাজ করে, তাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে। পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন তারা সুযোগ সুবিধা পাচ্ছে। আজকে মৎস্যজীবী যারা আছে, সেই মৎস্যজীবীদের সরকার স্বীকৃতি দিয়েছে। মৎস্যজীবীরা আজকে সরকারের বহু তারা উপকৃত হচ্ছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় যারা কৃষক বন্ধু আছেন, তাদের কৃষক বন্ধু ভাতা সহ বিভিন্ন সরকারের অনুদানের মধ্যে দিয়ে কৃষকদের পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা তাই মমতা ব্যানার্জির কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সারা পশ্চিম বাংলায় যে সমস্ত কুম্ভকার ভাইরা মাটির কাজে জড়িত আছে, তাদের সম্পর্কে একটু চিন্তা ভাবনা করার কথা। আজকে তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষরা বার্ধক্য ভাতা পায়, বিধবা ভাতা পায়। আজকে যারা আমরা কুম্ভকার সাধারণ জাতি, তারা আজকে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। একটা শিল্পী যখন 60 বছরের বয়সে উঠতে তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা শারীরিক অক্ষমতায় কাজ হারিয়ে ফেলছে, তখন তারা কোনো ভাতা পাচ্ছে না সরকারের কাছ থেকে। প্রতিচ্ছবি সংবাদ। এবার পুজোয় রকমারি শাড়ির সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা, ঠিকানা 1 নম্বর শান্তিগড় কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। তৃণমূলদের কালো হাত ভেঙে দাও, তৃণমূলদের কালো হাত ভেঙে দাও।
একদিকে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের বিরুদ্ধে যখন দেশ জুড়ে বিক্ষোভ, বন্ধ ইত্যাদি ব্যাপক আন্দোলন সংগঠিত হচ্ছে, অন্যদিকে তখন কৃষি বিল নিয়ে মানুষকে বোঝাতে এবার পথে নামল কেন্দ্রের শাসক দল বিজেপি। ভারতবর্ষের সমস্ত কৃষকদের স্বার্থেই যে এ নয়া কৃষক বিল, তা বোঝাতে বুধবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রিক্রিয়েশন মাঠ থেকে এক বিশাল পদযাত্রার আয়োজন করে বিজেপির স্থানীয় শাখা। এদিনের এই মিছিলে কৃষি বিলের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি তৃণমূলীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগানও দেওয়া হয়। মিছিলে সামিল হয়েছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর এবং দলের বিভিন্ন নেতৃবৃন্দ। মিছিলটি রিক্রিয়েশন মাঠ থেকে শুরু হয়ে প্রাচীন মায়াপুরের নরহরি মঠ পর্যন্ত গিয়ে শেষ হয়। প্রাচীন মায়াপুরে নরহরি মন্দিরের প্রাঙ্গণ পর্যন্ত এবং সেখানে একটা হবে আজকের এই কৃষক সুরক্ষা আইন, যেটা বলবৎ হলো, যেটা লাগু হলো, যেটা রাষ্ট্রপতির শাসন হলো, রাষ্ট্রপতির সিগনেচার হলো, সেই কৃষকদের সাথে এই পদযাত্রায় আমরা আমাদের তাৎপর্য ব্যাখ্যা করব। কৃষকরা যাদের সহায়ক ন্যায্য মূল্য। প্রতিচ্ছবি সংবাদ। গ্র্যান্ড ওপেনিং এর পর হপম্যান শান্তিপুর এখন সেজে উঠেছে পুজোর স্টকে। পাওয়া যাচ্ছে পুরুষদের শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্ট ছাড়াও মহিলাদের জিন্স, শার্ট ও টপের প্রচুর কালেকশন। থাকছে 2500 টাকা ও তার বেশি কেনাকাটাই আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল ও হোয়াটসঅ্যাপ 9832 811 855। দেশলাইয়ের কাঠি দিয়ে শাহজাহান মমতাজের স্মৃতিসৌধকে ফুটিয়ে তুলে এবার গিনেস বুকে নাম তুলতে চাইছেন নদিয়ার মেয়ে। তিনি সহেলি পাল। তার বাবা সুবীর পাল রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী। তার দাদু বীরেন পালও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী। সহেলি নিজেও অত্যন্ত গুণী মৃৎশিল্পী, কিন্তু মৃৎশিল্পের বাইরে অন্য শিল্পেও তার স্বাক্ষর রাখতে চাইছেন এই শিল্পী। তাই এবার লক্ষ্য পৃথিবীর সপ্তম আশ্চর্য ভারতের তাজমহল। পূর্ণিমার রাতে তাজমহলের যে শোভা, তাই তিনি ফুটিয়ে তুলছেন তার কাজের মাধ্যমে। এই শিল্পকর্মটি তৈরি করতে সহেলি ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন প্রায় 1.5 লক্ষ দেশলাইয়ের কাঠি। তার ধারণা, কাজটি সম্পূর্ণ করতে অন্তত 3.5 লক্ষ দেশলাইয়ের কাঠি লাগবে। এজন্য তিনি 7,500 দেশলাইয়ের বাক্স কিনেও ফেলেছেন। সহেলি মাসখানেকের কিছু আগে এই কাজ শুরু করেছেন, আর সপ্তাহ 2-এর মধ্যেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে বলে তার ধারণা। উল্লেখ্য, কৃষ্ণনগরের ঘূর্ণিতে এর আগে কেউ গিনেস রেকর্ড করতে পারেননি। তার এই প্রচেষ্টা সফল হলে তা হবে ঘূর্ণিতে প্রথম। প্রসঙ্গত, এর আগে গত 15ই আগস্ট শান্তিপুরের অনুপম সরকার 2,48,916টি দেশলাইয়ের কাঠিতে ফুটিয়ে তুলেছিলেন দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির ছবি। সহেলির 3.5 লক্ষ দেশলাইয়ের কাঠির কাজটি গিনেস রেকর্ড করলে তিনি অনুপমকেও টপকে যাবেন। তার এই উদ্যোগ সম্পর্কে আমাদের প্রতিনিধি অভিনব বসাককে সহেলি নিজেই জানালেন। আমাদের পরিবারের অধিকাংশ মানুষই এই শিল্পকর্মের সাথে যুক্ত এবং আমি নিজেও ছোট্ট থেকে বাবার কাছে, দাদুর কাছে এই কাজ শিখে আসছি। কিন্তু আমার ইচ্ছা হলো যে মাটির বাইরে যদি নতুন কোনো আর্টওয়ার্ক আমি করতে পারি, সেই জন্য আমি দেশলাই দিয়ে একটা আর্টওয়ার্ক করার চেষ্টা করছি। পৃথিবীর অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য আমাদের ভারতবর্ষের তাজমহলকে আমি দেশলাই কাঠির মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছি। দেশলাই কাঠি বসিয়ে, এবং আমি চেষ্টা করছি অত্যাধিক সংখ্যক কাঠি বসিয়ে এই সম্পূর্ণ কাজটি করার, এবং এই কাজটিকে আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই করেছি এবং আমার ইচ্ছা আছে এই কাজের মধ্য দিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটি ব্রেক করা। কত কাঠি ব্যবহার করার ইচ্ছে আছে তোমার? আপাতত আমি 1.5 লাখ কাঠি এখানে ব্যবহার করেছি এবং সম্পূর্ণটি কমপ্লিট করতে বোধহয় 3.5 লাখ কাঠি এখানে হয়ে যাবে। তা কত বাক্স লাগবে? 7,500 বাক্স এখানে লাগবে। আচ্ছা, এটা কদিন হলো তোমার করা? কিছুদিন যাবত করছি, প্রায় 3 সপ্তাহ যাবত, আর আশা করি আর 2-3 সপ্তাহের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে।
প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। বুধবার সকাল থেকে গত 24 ঘন্টায় জেলায় মোট 117 জনের শরীরে কোভিড সংক্রমণ মিলেছে। এর ফলে জেলায় মোট সংক্রমণ গতকালের 6350 থেকে আজ 6467 হলো। বুধবার যে 117 জনের সংক্রমণের খবর এসেছে তার মধ্যে কৃষ্ণগঞ্জে একজন, বীরনগর পুর এলাকা, হরিণঘাটা পুর এলাকা, রানাঘাট 2 এবং তেহট্ট 1 এলাকায় 2 জন করে, চাকদাহ পুর এলাকা ও নবদ্বীপ পুর এলাকায় 3 জন করে, কৃষ্ণনগর 2 এবং নবদ্বীপ এলাকায় 4 জন করে, হরিণঘাটায় 5 জন, চাকদাহ, চাপড়া, করিমপুর 1, নাকাশিপাড়া এলাকায় 6 জন করে, কৃষ্ণনগর পুরসভা, রানাঘাট 1, শান্তিপুর ব্লক এবং শান্তিপুর পুর এলাকায় 7 জন করে, রানাঘাট পুর এলাকায় 8 জন, হাঁসখালি ও কল্যাণী পুর এলাকায় 9 জন করে এবং কৃষ্ণনগর 1-এ 11 জন রয়েছেন। এর ফলে চাকদহের গ্রাম ও শহর মিলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 994। রানাঘাটের গ্রাম ও শহর মিলে আক্রান্ত হয়েছেন 985 জন এবং কৃষ্ণনগরের গ্রাম ও শহর মিলে মোট আক্রান্ত 701 জন। এছাড়া শান্তিপুরের গ্রাম ও শহর মিলে মোট আক্রান্তের সংখ্যা 486 জন। গত 24 ঘন্টায় জেলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন মোট 43 জন। জেলার 2টি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন 34 জন এবং সেফ হোমে ভর্তি হয়েছেন 11 জন। বিপরীতে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 15 জন এবং সেফ হোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট 6 জন কোভিড থেকে সুস্থ হওয়া ব্যক্তি। দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলার 2 কোভিড হাসপাতাল মিলে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছিলেন মোট 2396 জন। তার মধ্যে এ পর্যন্ত 1966 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এছাড়াও 2284 জন অ্যাক্টিভ রোগী এখনও বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে কৃষ্ণনগরের গ্লোকাল হাসপাতালে ভর্তি রয়েছেন 89 জন এবং কল্যাণীর কার্নিভাল নার্সিংহোমে ভর্তি রয়েছেন 62 জন। এছাড়া জেলার 6টি সেফ হোমে চিকিৎসাধীন রয়েছেন 95 জন এবং বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন মোট 2002 জন কোভিড পজিটিভ ব্যক্তি। গত 24 ঘন্টায় জেলায় কোভিডে মৃত্যুর যে সংখ্যা জেলা স্বাস্থ্য দপ্তর দিচ্ছে তার সঙ্গে মোট হিসেবের মিল না থাকায় কোভিডে মৃতের পরিসংখ্যান আজ দেওয়া সম্ভব হলো না। প্রতিচ্ছবি সংবাদ। শাড়ির দুনিয়ায় শান্তিপুরের নবতম সংযোজন অনিত শাড়ি কুঠির। এখানে পাবেন পাইকারি ও খুচরো মূল্যে তাঁত ও সর্বভারতীয় শাড়ি ছাড়াও মহিলাদের যাবতীয় পোশাকের ভ্যারাইটি স্টক। অনিত শাড়ি কুঠির, প্রোপাইটার জয়ন্ত কুমার সেন। ঠিকানা 78 রামপদ সরণি, সূত্রাগড়, চড়কতলা, জগদ্ধাত্রী মন্দিরের পিছনে, শান্তিপুর, নদিয়া। ফোন 8436907258 অথবা 9733971123। আসছে পুজো, তাই এবার পুজোর সেরা কালেকশন নিয়ে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। পুজো উপলক্ষে নতুনত্ব ডিজাইনের শাড়ি ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট ও টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। লোকনাথ শাড়ি সেন্টারের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। কোভিড জয়ী শিরোনামে সুস্থ হওয়া ব্যক্তির কথা শোনার আগে আজ একটা ঘটনার কথা বলি। এটি শান্তিপুরের ঘটনা। এখানকার কোনো এক গৃহশিক্ষকের কোভিড পজিটিভ হয়। ওই শিক্ষক সচেতনতার কারণেই ছাত্রের বাড়িতে ফোন করে বলতে চেয়েছিলেন তার পরিস্থিতির কথা এবং কিছুদিন পড়াবেন না সেটাও জানাতে চেয়েছিলেন। কিন্তু অপর প্রান্তের গৃহকর্ত্রী সম্ভবত আগেই খবরটি পেয়ে গিয়েছিলেন। তিনি ফোন ধরে উত্তর দিয়েছিলেন, স্যার কিছু মনে করবেন না, আমাদের ফোনে তো অ্যান্টিভাইরাস ভরা নেই, তাই এই কটা দিন আর ফোন করতে হবে না। কথাগুলো বলার সময় ওই গৃহশিক্ষকের চোখ ছল ছল করে উঠেছিল। তিনি বলেছিলেন, কাকে কি বলবো, শিক্ষক হিসেবে হয়তো এটাই আমার ব্যর্থতা। এমন ঘটনা হয়ে থাকে কোভিড সম্পর্কে সঠিক ধারণার অভাবে। সতর্ক থাকার মানে যে অপরকে উচ্ছেদ করে দেওয়া নয়, এটা বুঝতে হবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো আগামীতে কম বেশি অনেক ঘরেই ছড়িয়ে পড়তে পারে এই রোগ।
তাই রোগ থেকে সতর্ক থাকুন, রোগী বা তার পরিবারের প্রতি সহমর্মী হন। আজ কোভিড জয়ী পার্থ নন্দী শোনাবেন তার কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার কথা। পার্থপ্রতিম নন্দী। কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, এমনি কোনো সিমটম ছিল না। তখন আমাকে স্থানীয় ডাক্তার, আমার বাড়ির হাউস ফিজিশিয়ান, তিনি আমাকে শান্তিপুর হসপিটাল থেকে টেস্ট করার কথা বললেন, কোভিড টেস্ট, এবং আমি পজিটিভ ধরা পড়ি। সেটা বেশ কিছুদিন আগেকার কথা, আজ থেকে প্রায় 22-23 দিন আগে। এমতো অবস্থায় আমি টেস্ট পজিটিভ ধরা পড়ি। তখন আমার বাড়ির স্ত্রী, আমি, আমার ছেলে, তারা শান্তিপুরের আমাদের নিজস্ব বাড়িতে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাড়িতেই আমরা থাকি। এই অবস্থায় পজিটিভ আসার পর আমাকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাকে বললো আপনাকে সেফ হোমে যেতে হবে। রানাঘাট পথের সাথী সেফ হোমে আমাকে নিয়ে গেলেন। অত্যন্ত ভালো ব্যবস্থা সেখানে, খাওয়া দাওয়া, চিকিৎসা থেকে শুরু করে, যারা দেখাশুনো করে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে, বিশেষত আমি তো বলবো ডাক্তার মমতা যাদব, উনি আমাদের মানসিকভাবে এত উদ্দীপিত করতেন, বলছিলেন এটা কোনো রোগী নাই, কোনো অসুবিধা নাই, কিচ্ছু নাই। তারপর সেখান থেকে 8 দিন রাখার পর আমাকে সেখান থেকে পরীক্ষা করা হয় এবং ICMR এর নিয়ম অনুযায়ী বলেছেন আপনি আর আপনার কোনো পরীক্ষা করার ব্যাপার নেই। আমাকে রিপোর্ট দিয়েছে, যেটা আমি আগে দেখিয়েও দিয়েছি। সেই রিপোর্ট অনুসারে আমাকে তারা বাড়ি পাঠিয়ে দেন এবং এখনো পর্যন্ত নিয়মিতভাবে স্বাস্থ্য দপ্তর থেকে খোঁজ খবর নেন। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসন রহমান সাহেব, তিনিও ফোন করে আমাদের কোনো রকম পারিবারিক হেনস্থা বা কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে কিনা তিনিও নিয়মিতভাবে যোগাযোগ করতেন। পশ্চিমবঙ্গ সরকারের এইরকম ব্যবস্থায় আমি, আমার ছেলে এবং আমার স্ত্রী প্রত্যেকে কোভিড পজিটিভ হয়েছিলাম এবং আমরা বর্তমানকালে ICMR এর নিয়ম অনুসারে আমরা কোভিড পজিটিভ থেকে এখন নেগেটিভে রূপান্তরিত হয়েছি এবং আমরা বাড়িতে আছি। 14 দিন আমাদের হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেরকম সাহায্য করেছে, আমাদের আশেপাশের জনগণ, স্থানীয় লোকজন আমাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার। মাছ এলাকায় আসতে দেয়নি, জল আসতে দেয়নি, বাঁশ বেঁধে দিয়েছিল যাতে আমরা কোনো রকম বেরোতে না পারি এবং বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা। রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ বলছে কোভিড যাচ্ছে, ওই দেখ। এর ফলে আমরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ছিলাম, কিন্তু না, আজকে বর্তমানে সুস্থ এবং সম্পূর্ণরূপে সুস্থ আছি। তবে আমি একটা কথা সাধারণ মানুষকে বলতে চাই, ভগবান না করুন অনেকে কোভিড-19 তারা আক্রান্ত হতে পারে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এটা একটা সাধারণ রোগ। সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছেন, যেখান থেকে সম্পূর্ণরূপে মানে 100-র মধ্যে 100% সহযোগিতা করে সুস্থ করে তুলছেন। সাধারণ মানুষকে বলছি কোনো ভয় পাবেন না, আপনারা এগিয়ে আসুন, স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করান, তারপর স্বাস্থ্য দপ্তর আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে, আপনার কোনো অসুবিধার সৃষ্টি হবে না। ধামাকা অফার, পুজো স্পেশাল নিউ অ্যারাইভালে সেজে উঠেছে সিটি বাজার মতিগঞ্জ। থাকছে আপ টু 30% ডিসকাউন্টের সুযোগ। আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজারে এসে একবার যাচাই করেই দেখুন, শপিং এর মজাটাই যাবে পাল্টে। সিটি বাজারের ঠিকানা মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। ভোলানাথ শাড়ি সেন্টার, তাঁত ও ফ্যান্সি শাড়ির পাইকারি ও খুচরো বিক্রয় প্রতিষ্ঠান। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম ও সঠিক গুণমান। আজই আসুন ভোলানাথ শাড়ি সেন্টারে আর বেছে নিন আপনার পছন্দের শাড়ি। ভোলানাথ শাড়ি সেন্টারের ঠিকানা কেশিদাস রোড, গোভাগার মোড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9932273238 অথবা 7001301493। পুজো আসছে শিরোনামে আজ যে বাড়ির কথা শুনব সেটি হলো জজ বাড়ি। শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডের বিপরীতে এই জজ বাড়ির পুজো শান্তিপুরের প্রাচীন পুজোগুলির অন্যতম।
বর্তমানে এই বাড়ি জজ বাড়ি নামে খ্যাত হলেও আগে এই বাড়িকে বলা হতো জজ পণ্ডিতের বাড়ি। এই জজ পণ্ডিত কথাটারও একটি কাহিনী রয়েছে। এই বাড়ির পূর্বপুরুষ ছিলেন পীতাম্বর চট্টোপাধ্যায়। তিনি নামকরা পণ্ডিত ছিলেন। কথিত আছে সে সময় ইংরেজ জজেদের তিনি সংস্কৃত এবং ওই ভাষায় সে সময়ের রীতিনীতি শেখাতেন বলে তাকে জজেদের পণ্ডিত বা জজ পণ্ডিত বলা হতো। সেই থেকেই এই বাড়ি জজ পণ্ডিতের বাড়ি। এ বাড়িতে দুর্গাপুজো দীর্ঘদিনের প্রাচীন। দুর্গা মণ্ডপটিও খুবই সুন্দর। সেকালের স্থাপত্য নিদর্শন ছড়িয়ে রয়েছে মণ্ডপ জুড়ে। তার বিপরীতে কিছুটা দূরেই রয়েছে বাজনদারদের ঘর। বাঁদিকে উঁচু প্রাচীর ঘেরা বিশাল পঞ্চবটি বাগান। কি গাছ নেই সেই বাগানে। সেখানেই দেবীর বোধন হয় পুজোর আগে। ডান দিকে পণ্ডিতদের বসত বাড়ি, অর্থাৎ চারিদিক ঘেরা দুর্গা বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা। সেখানেই পুজোর সময় ভরে উঠত মানুষজনের আনাগোনা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এখন আর সে পণ্ডিত নেই, নেই সেই দিনও। কালের নিয়মেই সেসব আজ ইতিহাস। অনেক প্রাচীন বাড়ির মতোই জজ পণ্ডিতের বাড়ির পুজোও তাই নিয়ম রক্ষার উৎসবে পরিণত হয়েছে। তবু বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তারা সকলকে এক করে দুর্গাপুজো কালী পুজোয় মিলিত হন পিতৃপুরুষের ঐতিহ্য রক্ষায়। এবারই পুজোর বিশেষত্ব হল ভোগ যারা রান্না করেন তারা বাড়ির দীক্ষিত বধূ। অষ্টমী নবমীতে এখানে দেবীর ভোগ হয় ইলিশ মাছ দিয়ে। দশমীতে এ বাড়িতে কোনো রান্নাই হয় না, পান্তা ভোগ হয় ঠাকুরের। বাড়ির সকলেও পান্তা খান। বিসর্জনের শোভাযাত্রায় এবাড়ির উত্তর পুরুষদের ধুতি পাঞ্জাবি পরিহিত অংশগ্রহণ মনে করিয়ে দেয় এবাড়ির বনেদিয়ানা। করোনা আবহে এবার কেমন আয়োজন এবাড়ির দুর্গাপুজোয় একটু বিস্তারিত জেনে নিই এই বাড়ির বর্তমান পুরুষ গৌতম চট্টোপাধ্যায়ের মুখ থেকে। আমাদের পুজোর বিশেষত্ব বলতে যেমন আমাদের শুধু মহিষ মর্দিনী, আমাদের সাত পুতুলের ঠাকুর নয়। এখানে দুর্গা ঠাকুর থাকেন, সিংহ থাকেন, মহিষাসুর আছে আর মহিষ, এই চার পুতুলের পুজো হয়। আমাদের যেমন পুজোর আগে বোধন পুজো হয়। এখানে পঞ্চবটির একটা আসন আছে এই বাগানে আমাদের। চিরকালই ওখানে বোধন পুজো হয়। ওখান থেকে বোধন পুজো হয়ে আসার পরে আমাদের এখানে ঠাকুর পাঠে ওঠে ষষ্ঠীর দিন। এইভাবে ষষ্ঠী পুজো হয়। পরের দিন সকালে সপ্তমী পুজো, অষ্টমী পুজোয় যেমন সন্ধি পুজো হয়, সন্ধি পুজোয় আগ বলি এরকম ভাব ব্যবস্থা থাকে। তারপরে তো নবমী পুজো হয়, দশমীতে ঠাকুর নিরঞ্জন হন এখানে। তারপরে তো ঠাকুর বের করে এই মাঠে নিয়ে আসা হয়, এই মণ্ডপের মাঝে নিয়ে এসে ঠাকুর বরণ করা হয়। মেয়েরা বউয়েরা সবাই মিলে ঘুরে ঘুরে এই ঠাকুর বরণ করে, সিঁদুর খেলে। হ্যাঁ, সিঁদুর খেলে। তারপরে তো ঠাকুর আস্তে আস্তে বের করে, আগে তো যেত বেহারা কাঁধে নিয়ে যেত, এখন তো সেসব উঠে গেছে, এখন ট্রলারেই যেতে হয় বাধ্য হয়ে। পুজোর উপাচারে কোনো বিশেষত্ব আছে? যেমন আমাদের নবমী পুজোর যে ভোগটা হয় সেই ভোগই আমাদের রেখে দেওয়া হয়। তাতে এই পান্তা ভোগ হয় দশমীর দিন। দশমীর দিনে আমাদের কোনো বাড়িতে পুজো রান্না হয় না, বাড়িতেই রান্না হয় না। কোনো আমিষ দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে? হ্যাঁ, আমাদের অষ্টমীর দিনও মাছ হয়, নবমীর দিনও মাছ হয়। এখানে ইলিশ মাছের ইয়েটাই বেশি হয়। আজকাল সব রকমের যে রুই মাছও দিচ্ছে, কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি আগে বেশিরভাগটাই ইলিশ মাছই হতো। আর বলি হয়? বলি বলতে ওই আগ বলি, আগে তো মহিষ বলি হতো। আমরা সেই মহিষ বলির মানে সে হাড়িকাঠ এখনও আছে ভগ্ন অবস্থায়। আচ্ছা। আসলে এই বলির জিনিসটা মানুষও পছন্দ করে না। আর এবছর যা অবস্থা, কোনো রকমের পুজো করতে হবে, কোনো আড়ম্বর ছাড়াই, যেটা নিয়মটুকুনি খালি পালন করা। লোকজনও সেইভাবে বাইরে থেকে আসতে পারবে কিনা কোনো ঠিক নেই। আচ্ছা, দুর্গা পুজোয় কি যারা এই ভোগ রান্না কারা করেন? ভোগ রান্না আমাদের বাড়ির বউয়েরাই করে। বাড়ির বউয়েরা যারা দীক্ষিত তারাই করতে তারা করেন। আর পৌরোহিত্য কে করেন? পৌরোহিত্য আমাদের বাড়ি আমার এক কাকার ছেলে আছে, আমার ভাই। আগে আমার কাকা করতেন, তারও আগে পুরোহিতরা করতেন। অনেক বাইরের পুরোহিতরা এসে পুজো করে গেছেন। আমরা ছোটো থেকে দেখেছি সবই করতেন বাইরেরা। এই কয়েক বছর ধরে আমার কাকা ওই পুজো করেছিলেন, এক ছোটো কাকা। আর এখন এক কাকার ছেলে আমার ভাই দীনেশ চট্টোপাধ্যায়, ওর নাম দীনেশ। ও এখন বাড়ির পুজোটা করে, দুর্গা পুজোও করে, কালী পুজোও করে।
আচ্ছা, আর মূর্তি যারা করেন, যে শিল্পী, এরা কি বংশ পরম্পরায়? আমাদের বাড়ির মূর্তি একদম বংশ পরম্পরায়। আজ যে করছে সোনাপাল, ওর বাবা অজিত পালকে তো আমরা দেখেছি, অজিত পালের বাবাও করতেন, তার যতদিন এই পাল ছিল, মানে আমাদের এই পুজো তারাই করেছে এই মূর্তি। আর এছাড়া আমাদের মূর্তি কারোর কাছে দেওয়াও যাবে না, মূর্তি পরিবর্তনের খুব অসুবিধে। আপনারা তো শোভাযাত্রাতেও দেখতাম জজবাড়ির ঠাকুর। আমাদের প্রতিবারই দুর্গা পুজো শোভাযাত্রা হতো, কালী পুজো শোভাযাত্রা হতো, কিন্তু এবছর যা অবস্থা, এবছর বোধহয় করতে দেবে না আমাদের বাড়ি থেকে। এবছর কি করোনার কারণে পুজোর কোনো আড়ম্বরে কোনো কাটছাট কিছু হচ্ছে? হ্যাঁ, তো বটেই। পুজোর আড়ম্বরে কোনো রকমে পুজোটা করা হবে। বাজনা আসতে পারবে কিনা জানি না। সাজ যারা আসে কাটোয়াতে গিয়ে সে একবার খবর দিয়েছে, কিন্তু এসে কাজ করে গেলে তবে নিশ্চিন্ত, নাহলে এখন সবটাই অনিশ্চিত। ঠাকুর তৈরি হয়ে গিয়েছে, ঠাকুর হয়তো এখানে কুমোর রয়েছে, যখন রং টং সব হবে, কিন্তু সাজানো, তারপর বাজনা টাজনা আসা, হ্যাঁ, এরপর মানুষজনের আসা, কীভাবে যে হবে জানি না। আপনারা এখানে কত পরিবার আছেন আপনাদের এই বংশে? আমাদের এখন আমরা নিয়মিত বসবাস করি 8টা পরিবার এই বাড়িতে। আর বাইরে আছেন? বাইরেও আছে, আমার ভাইটাই বাইরে থাকে। আগে এটা হতো জমিদারির পয়সায়, এখন সবাইকে দিয়েই করতে হয়, ফলে আড়ম্বর অনেক কমে গিয়েছে। এই কোনো রকমে চলে যাচ্ছে এই পুজোটা, বন্ধ করার উপায় নেই। কারণ ব্যাপার হচ্ছে আমরা ভয়ে মরে যাব। এই এতদিনের পুজো, এত এর গল্প শুনেছি যে আমরা এই বন্ধ করার কথা ভাবতেই পারি না, যার জন্য এই পুজো আমাদের আজীবন ভর করতে। প্রতিচ্ছবি সংবাদ।